আসসালামু আলাইকুম, ক্লাস 9। কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ারা কেমন আছো? ভাইয়া পুরা। আমার নাম মিশর। বাহ, না, নামটা সুন্দর তো। তোমার নাম কে রাখছে? মিশর? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? এগুলো লিখছে ডাক্তার ভাইয়া। কই, আমিও ডাক্তার, সমস্যা নেই। এই যে ডাক্তার ভাইয়া। সবাই ভালো আছো আই গেস। সো ক্লাস 9-এ উঠে গেছো না? গত বছর তো তোমাদের সাথে আমার দেখা হয়েছিল, তাই না? অনেকে আসো হয়তো বা এখানে নতুন, আর বেশিরভাগের সাথেই তো আমার গত বছর দেখা হয়েছে, তাই তো? সো আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া। আহ, ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া। ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি। ঠিক আছে। আচ্ছা, সো তোমরা কেমন আছো? ক্লাস 9-এ উঠে গেছো, জীবনে প্রথম পাবলিক পরীক্ষার দ্বার প্রান্তে চলে আসছো, তাই তো? 9-10 পড়ার পরে এরপরে এসএসসি পরীক্ষা দিবা। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই না? সো এসএসসি পরীক্ষার জন্য কি ফার্স্টের থেকে, ক্লাস 9 থেকে কি অনেক সিরিয়াস থাকতে হবে, তাই না? ক্লাস 9 থেকেই হচ্ছে অনেক সিরিয়াস থাকতে হবে। আমরা কি সিরিয়াস থাকবো? বলো, আমরা সিরিয়াস থাকবো না? অবশ্যই আমরা সিরিয়াস থাকবো, তাই তো? কারণ পড়াশোনা করতে হবে। সো বলো, তোমরা এই যে সামনে এসএসসি দিবা 2 বছর পরে, তোমাদের টার্গেট কি বলো তো? আমাদের টার্গেট কি বলো? এসএসসি তে তোমাদের টার্গেট কি দেখি, বলো তো? হ্যাঁ, আমার চশমাটা জোস, থ্যাংক ইউ। আমার কলেজ ছিল হচ্ছে নর্ডেম কলেজ। গোল্ডেন এ প্লাস পাওয়া, 1200 পাওয়া। আসলে তোমাদের অ্যাকচুয়াল টার্গেট হওয়া উচিত হচ্ছে একটা ভালো কলেজ, ঠিক আছে? তো এই ভালো কলেজ পেতে হলে তোমাকে টার্গেট পাইতে হবে হচ্ছে 1250 প্লাস মার্ক, ঠিক আছে? তো যদি তুমি একটা ভালো কলেজ পেতে চাও, যেমন ভালো কলেজ ছেলেদের জন্য নর্ডেম কলেজ, ঢাকার বাইরে আছে হচ্ছে চিটাগাং কলেজ, রাজশাহী কলেজ, ঠিক আছে? ঢাকার ভিতরে নর্ডেম কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, তারপরে আছে তোমার রাজুক উত্তরা মডেল কলেজ, মেয়েদের জন্য হলিক্রস কলেজ, তাই না? সো তোমাদেরকে কি, আচ্ছা, নটরডেমে খরচ কেমন? নটরডেমে খরচ অনেক কম, মানে অন্যান্য কলেজের তুলনায় অনেক কম। সো তোমরা যারা উল্টাপাল্টা লিখতেছো, নটরডেম বানানো হচ্ছে এইটা, হ্যাঁ? উল্টাপাল্টা লেখো না, দেখতে খুব খারাপ লাগে। নটরডেম বানানো হচ্ছে এইটা, হ্যাঁ? So আমরা উল্টাপাল্টা না লিখি। সো আমাদের আসলে টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে একটা ভালো কলেজ প্লাস 1200 প্লাস মার্ক, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে একটা ভালো কলেজ প্লাস হচ্ছে 1200 প্লাস মার্ক, তাই তো? সো এইটা মাথায় রাখো। মাদ্রাসার জন্য কি নাম্বার সেম? হ্যাঁ, মোটামুটি। আমি জানি যে তোমাদের এখানে অনেকেরই স্বপ্ন আছে হচ্ছে কি নর্ডেম কলেজে পড়া, তাই না? সো আমি নর্ডেম কলেজ থেকে পড়ে আসছি। তোমাদের বায়োলজি যে আরেকজন টিচার অন্তর ভাইয়া, উনিও নর্ডেম থেকে পড়ে আসছে। তোমাদের কেমিস্ট্রিতে আছে তোমাদের শাওন ভাইয়া, উনিও নর্ডেম থেকে পড়ে আসছে, ঠিক আছে? সো আমরা অনেক আছি নর্ডেমের টিচাররা। অনেক কথা হবে তোমাদের সাথে কলেজ নিয়ে, কোন কলেজ ভালো, কিভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? সো আজকে আমরা একটু পড়াশোনা শুরু করি, ঠিক আছে? এসএসসির ফুল মার্ক কত? এসএসসির ফুল মার্ক হচ্ছে 1300, 1300। এসএসসির ফুল মার্ক হচ্ছে 1300 মার্ক। আচ্ছা, সো এর মধ্যে 1200, 1250 পাওয়া যায়, 1270-80ও পায়, ঠিক আছে? সো এখানে তোমরা আসো অনেক, হয়তো বা বরিশাল বোর্ডের প্রচুর নাম্বার পাওয়া যায়। বিএম শাহিন কলেজ কেমন? ভালো। আচ্ছা, সো
সিলেটের ভালো কলেজের নাম বলে, যে এটার 1 নম্বর কলেজ যেটার নাম সবসময় শুনছি সেটা হচ্ছে এমসি কলেজ, যে মুরারিচাঁদ কলেজ বা এরকম কিছু একটা আমাদের সাথে আছে ঢাকা মেডিকেল এসে। আচ্ছা, আসো আমরা এই যে ভালো কলেজ 1250 মার্ক এইগুলো পাওয়ার জন্য আমাদের মূল সাবজেক্ট হচ্ছে 4টা। সো তোমাকে কলেজে ভর্তি হলে 4টা সাবজেক্টের উপর অবশ্যই নজর রাখতে হবে, ঠিক আছে? কয়টা সাবজেক্টের উপর? 4টা সাবজেক্টের উপর নজর রাখতে হবে। কি কি? আমরা সংক্ষেপে যেটাকে বলি হচ্ছে পিসিএমবি, পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এন্ড বায়োলজি। সো তোমাকে কি করতে হবে? 9-10-এ যেহেতু অনেক সময় তোমাকে এই 4টা সাবজেক্টে খুবই বস হতে হবে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে? 4টা সাবজেক্টে খুবই বস হতে হবে, ঠিক আছে? সো এই 4টা সাবজেক্টে যখন তুমি খুব ভালো হবা, তুমি ভালো কলেজে হবে, 1200+ মার্কও হবে, ঠিক আছে? আর তোমাদের আলটিমেট যেই গোল কি, আলটিমেট গোল কি? হয় ইঞ্জিনিয়ারিং পড়া, না হলে মেডিকেলে পড়া, তাই তো? ডাক্তার হওয়া। সো ওই গোলগুলাও পূরণ হওয়ার জন্য তোমাকে অবশ্যই ভালো কলেজ হইতে হবে। সো আমরা এসএসসি তে হচ্ছে ভালো করে পড়াশোনা করব। সো এসএসসি তে আসলে কিভাবে পড়াশোনা করা লাগে, বেশিরভাগের কাছেই শুনবা যে বায়োলজি মুখস্থ করা লাগে। আসলে আমরা যখন আজকে পড়বো তখন দেখবো যে বায়োলজি কিন্তু আসলে এইভাবে মুখস্থ পড়ানো করা লাগে না। বায়োলজি আসলে এত মুখস্থ করা লাগে না। বায়োলজি খুবই একটা ইজি সাবজেক্ট, কিন্তু তুমি যদি বুঝে পড়তে পারো বায়োলজি তোমার জন্য ইজি, কিন্তু না বুঝে পড়লে বায়োলজি তোমার জন্য খুবই হচ্ছে কঠিন, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনার এসএসসি মার্ক কত? আমাদের সময় এসএসসি মার্ক দিত না, ঠিক আছে? আচ্ছা, সো ওই যে একজন লিখছে আমি অলরেডি ঢাচিকে পড়ি, ভেরি গুড, তোমার কলেজে রাজুক আসুক, আমি এই দোয়া করি। সো আমরা পড়াশোনা শুরু করি, ঠিক আছে? সো তোমরা কি ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে বই পাইছো? বই পাইছো? ভাইয়া দিনে কয় ঘন্টা পড়লে প্লাস পাবো? 2 থেকে 3 ঘন্টা রেগুলার পড়লে তুমি প্লাস পাবা ইনশাল্লাহ। এসএসসি টোটাল মার্ক 1200 না, এসএসসি টোটাল মার্ক কি 1200? তোমাদেরকে আইসিটি বাদ দিয়ে দিছে? আচ্ছা, তোমরা কেউই বই পাও নাই। সো এত বছর এসএসসি টোটাল মার্ক ছিল 1300, পাশাপাশি 2টা সাবজেক্ট ছিল, আইসিটি আর আরেকটা কি জানি ছিল। ওই মার্ক গুলো হচ্ছে স্কুল থেকে যাইতো। সো যাই হোক, 1200 হোক 1300 হোক, যাই হোক, আচ্ছা, আইসিটি যদি না থাকে তাহলে নাম্বার হয়ে যাবে 1200, তখন পাইতে হবে হচ্ছে 1100, 1150, ঠিক আছে? আচ্ছা, আসো, আমরা আজকে পড়াশোনায় যাই। আজকে আমরা মেনলি 3টা টপিক পড়বো, খুবই ইম্পর্টেন্ট 3টা টপিক। আমি একেবারে ভালো মতো বুঝিয়ে দিব, অনেক কিছু এক্সট্রা আমরা পড়বো। সেই জন্য আমরা কি করব, বেশিরভাগ জিনিসপত্রই বইয়ে লেখা আছে, যেহেতু তোমরা বই পাও নাই তাহলে হয়তোবা তোমাদের খুব একটা আইডিয়া নাই যে আসলে বইয়ে কি লেখা আছে, বইয়ে কি লেখা নাই। সো তোমরা যেটা করবা, খাতা নাও, আমি যেগুলা লিখতে বলবো ওই জিনিসগুলা লিখবা। আমি অনেক কিছু লিখবো, এগুলা তোমরা ক্লাস শেষে হচ্ছে অ্যানোটেটেড পিডিএফ বা নোটসে পেয়ে যাবা। আর স্যার অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলবো, ওই কথাগুলা হচ্ছে তুমি কি করবা, খাতায় লিখে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আসো, সবার সাথে সবাই প্রস্তুত? আমরা পড়াশোনা শুরু করি। ভাইয়া ডক্টর হতে হলে কি করা লাগবে? এই যে এখন থেকে বায়োলজিতে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে বস হইতে হবে, ইংলিশে বস হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো পুরান বই নিয়ে নিছো, যে যা বই নিছো, চলো আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি, ঠিক আছে? পুরানো বই বললে হবে? অবশ্যই হবে, কারণ বই সব সেম। আচ্ছা, আসি। সো ফার্স্ট হচ্ছে জীবের শ্রেণী বিন্যাস। সো জীবের শ্রেণী বিন্যাসটা কি? বেসিক্যালি শ্রেণী বিন্যাস হচ্ছে, সাপোজ আমার কাছে একটা পাত্র আছে, হ্যাঁ, এই যে সাপোজ আমার কাছে এরকম একটা পাত্র আছে। এখন এই পাত্রের মধ্যে আমার কাছে অনেকগুলা বল আছে, কিছু হচ্ছে লাল কালারের বল, কিছু হচ্ছে সবুজ কালারের বল, কিছু হচ্ছে ধরো হলুদ কালারের বল। আচ্ছা,
সো এইবার আমি তোমাকে 3টা ছোট ছোট পাত্র দিলাম, বললাম একটাতে তুমি হলুদ কালারের বলগুলাকে নিবা, একটাতে তুমি লাল কালারের বলগুলাকে নিবা, আর আরেকটাতে তুমি হচ্ছে সবুজ কালারের বলগুলোকে নিবা। ঠিক আছে? পারবা না? পারবা, আমি জানি, খুব ইজি জিনিস। তুমি কি করবা, এই বড় পাত্র থেকে ফার্স্ট এই যে এই লাল কালারের বলকে এখানে নিলা, এইটাকেও এখানে নিলা, এটাকেও এখানে নিলা লাল কালারের বাক্সে, হলুদ কালারের বলকে হলুদ বক্সে নিলা, আচ্ছা নিলাম, হ্যাঁ। সবুজ কালারের বলকে কি করলাম, সবুজ বক্সে নিলাম, তাই তো? আমি এদেরকে কি করলাম, এদের কালার অনুযায়ী আলাদা আলাদা করলাম। আমি এদেরকে কি করলাম, এদের কালার অনুযায়ী আলাদা আলাদা করলাম। ঠিক আছে? সো কালার অনুযায়ী আলাদা আলাদা করছি, অর্থাৎ এদের বৈশিষ্ট্য অনুযায়ী আমি এদেরকে আলাদা আলাদা করছি। তেমনি আমাদের যে জীব জগৎ আছে, আমাদের যে জীব জগৎ আছে, এই জীব জগৎকেও হচ্ছে এরকম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমাদের যে জীব জগৎ আছে এদেরকে হচ্ছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা, এইটা কি বলে হচ্ছে শ্রেণীবিন্যাস। এইটা কি বলে, শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এটা কি বলে, শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে আমরা কি করতেছি, বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে এদেরকে ভিন্ন ভিন্ন ভাগে হচ্ছে ভাগ করতেছি। কি করতেছি, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে হচ্ছে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো জীব জগৎকে আমরা শ্রেণীবিন্যাস করতে, এই ব্যাপারটা কি বলতেছে হচ্ছে, এই যে জীব জগৎকে আমরা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতেছি, এটা কি বলছে, শ্রেণীবিন্যাস। ইংলিশে বলা হচ্ছে ট্যাক্সোনমি। ইংলিশে কি বলে, ট্যাক্সোনমি। ঠিক আছে? শ্রেণীবিন্যাসের একক কি, শ্রেণীবিন্যাসের একককে বলা হয় হচ্ছে ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের একককে কি বলে, ট্যাক্সন। আর শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা, শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। ঠিক আছে? তোমাদের বইয়ের ভাষ্য মতে শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে কয়টা, 7টা। ঠিক আছে? সো শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে কয়টা, 7টা। কিন্তু এটা আসলে ভুল, বুঝছো? এটা হচ্ছে বিজ্ঞানীরা প্রায় 80 বছর আগে শ্রেণীবিন্যাসকে 7 ভাগে ভাগ করতো। এখন আসলে শ্রেণীবিন্যাসের ধাপ 7টা না, এখন আসলে শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 21টা। শ্রেণীবিন্যাসের ধাপ এখন কয়টা, 21টা। সো 21টা ধাপ আমাদের নাই। তোমরা যদি চাও আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াইতে পারি, কিন্তু আমাদের সিলেবাসে আসলে 21টা ধাপ নাই। আমাদের সিলেবাসে আছে হচ্ছে 7টা ধাপ। সো 7টা মেইন ধাপ। আমরা এই 7টা ধাপই পড়বো, আমরা এগুলো নেক্সট ক্লাসে পড়বো যে আসলে শ্রেণীবিন্যাসের ধাপ কোনগুলা, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে? আচ্ছা, না এগুলো এখন খাতায় তোলা লাগবে না। আচ্ছা, এইবার দেখো শ্রেণীবিন্যাস, এই যে শ্রেণীবিন্যাসকে পৃথিবীর সমস্ত জীবকে ধাপে ধাপে বিন্যাস করার পদ্ধতি। ঠিক আছে? বৈশিষ্ট্য সেম হইলে একই দলে স্থাপন করা, আর বৈশিষ্ট্য ভিন্ন হলে এদেরকে ভিন্ন ভিন্ন দলে স্থাপন করা। এইখানে আমরা যেটা করছি যে এক কালারের বক্স হইলে, লাল কালার হইলে লাল কালারের বক্সে রাখছি, হলুদ হইলে হলুদ কালারের বক্সে রাখছি, সবুজ হলে সবুজ কালারের বক্সে রাখছি। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো হচ্ছে এই যে দেখো তোমাদেরকে বললাম না শ্রেণীবিন্যাসের ধাপ, এই যে জগৎ থেকে শুরু, তোমাদের শুরু হচ্ছে এখান থেকে, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, পরিবার বা গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে? আচ্ছা, সো তোমরা কি শ্রেণীবিন্যাসের 21টা ধাপ পড়তে চাও? বলো, তোমরা কি শ্রেণীবিন্যাসের 21টা ধাপ পড়তে চাও? আচ্ছা ফারা, আমরা হচ্ছে দেখো তোমরা এখানে 650 স্টুডেন্ট ক্লাস করছো, হ্যাঁ। এখন আসলে সবার কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব না। স্যার যখন ক্লাসে পড়াচ্ছি তখন আমরা চুপ থাকি, স্যার যখন ক্লাস শেষে একটা সময় দিব বা একটা টপিকের পরে স্যার একটু সময় দিব, বলো কে কি বুঝো নাই, ঠিক আছে, তখন হচ্ছে আমি তোমাদের কোশ্চেন নিব, হ্যাঁ। মানে পড়ানোর মাঝখানে কোশ্চেন করলে তোমাদের জন্য অসুবিধা, আমার কোনো অসুবিধা নেই, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, ঠিক আছে। মাথায় থাকবে এটা, এটা আমার ক্ষেত্রে না, এটা সব টিচারের ক্ষেত্রে, ঠিক আছে ভাইয়ারা। আচ্ছা, সো
এইবার আসো, এই যে আসলে আমরা শ্রেণীবিন্যাস কেন করতেছি, আমরা শ্রেণীবিন্যাস কেন করতেছি। আচ্ছা 21টা স্যার তোমাদেরকে পড়াই দিব। আচ্ছা তোমরা আমাকে স্যার বলতে পারো, ভাইয়া বলতে পারো, সমস্যা নেই। স্যার বললে বেশি বয়স্ক বয়স্ক লাগে, আমাকে দেখে কি এত বয়স্ক মনে হয়? তো তোমরা আমাকে ভাইয়া বলবা, ঠিক আছে? আচ্ছা মেজবান আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তোমরা আমাকে ভাইয়া বলবা, তাইলে হবে। আচ্ছা সো শ্রেণীবিন্যাসের গুরুত্বটা কি, শ্রেণীবিন্যাসের গুরুত্বটা কি, ঠিক আছে? তো শ্রেণীবিন্যাসের গুরুত্ব হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবের দল উপদল সম্পর্কে জানা যায়। ভাইয়া দল উপদল কি, নেক্সট ক্লাস আমরা পড়বো। আমরা যখন মানুষের শ্রেণীবিন্যাস করব তখন আমরা দেখবো দল উপদল এই ব্যাপারগুলো আসলে কি, ঠিক আছে? তারপরে এই আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, যে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে যে জানতে পারতেছি এগুলাকে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যায়, জীবের নামকরণে সাহায্য করে, নেক্সট ক্লাসে পড়বো। জীবকে শনাক্ত করা যায়, প্রয়োজনীয় জীবগুলোকে সংরক্ষণ করা যায়। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা কি করব, নেক্সট ক্লাসে পড়বো। সো কাজ কি, গুরুত্ব কি, তোমরা এগুলা জাস্ট দেখে রাখো, অ্যানোটেটেড পিডিএফ থেকে দেখে নিও, বইয়ে আছে তোমাদের। কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে বুঝবো কখন, নেক্সট ক্লাসে। এগুলো লিখতে হবে না, এগুলা লিখতে হবে না, এগুলো সব বইয়ে আছে। আচ্ছা এইবার আসো আমরা অ্যাকচুয়ালি জীবের শ্রেণীবিন্যাসে চলে যাই। অ্যাকচুয়ালি আমরা জীবের শ্রেণীবিন্যাসে চলে যাই। সো যেটা আমাদের আজকের মেইনলি পড়া, হ্যাঁ। সো জীবের শ্রেণীবিন্যাস সর্বপ্রথম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, একজন বিজ্ঞানী ছিল, সুইডিশ বিজ্ঞানী। উনি হচ্ছে জীব জগৎকে দুই ভাগে ভাগ করে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ আমরা যখন 6-7 পড়তাম, তখন কি আমরা জানতাম যে পৃথিবীর জীবগুলোকে দুই ভাগে ভাগ করা, উদ্ভিদ জগৎ, জীব জগৎ। কিন্তু এখন যেহেতু আমরা বড় হয়েছি, এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, সো এখন বিজ্ঞানী আর এই সুইটটেকার 1969 সালে জীবজগৎকে 5টি ভাগে ভাগ করেন। জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেন? 5টি ভাগে ভাগ করেন। সুইডিশ মানে কি? সুইডিশ মানে হচ্ছে সুইডেনের, ওনার গ্রামের বাড়ি ছিল, গ্রামের বাড়ি মানে ওনার দেশ হচ্ছে সুইডেন। বলতো সুইডেনের রাজধানীর নাম কি? বলতো দেখি, তোমরা বলতে পারো নাকি সুইডেনের রাজধানীর নাম কি? দেখি কে পারে, কে ক্লাস 6 হচ্ছে ক্যাডেট কোচিং করছে, তাহলে বোঝা যাবে। না না, আমার সাউন্ড ঠিক আছে তো, বা তোমার ওইখান থেকে সমস্যা হচ্ছে মনে হয়। সাউন্ড ঠিক না থাকলে অন্যরাও তো বলতো যে ভাই সাউন্ডের সমস্যা হচ্ছে। সুইডেনের রাজধানীর নাম কি? হ্যাঁ এই যে অনেকে পারতেছে, ভেরি গুড। একজন লিখছে আমেরিকা, দাঁড়াও ওর জন্য হচ্ছে 1 মিনিটের, ওর জন্য হচ্ছে হাততালি। ও লিখছে সুইডেনের রাজধানী হচ্ছে আমেরিকা, ঠিক আছে, ওরকে সেলুট। আচ্ছা আসো, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম, হ্যাঁ। আচ্ছা সো জীব জগৎকে আর এই সুইটটেকার মেনলি কয়টা ভাগে ভাগ করেন? 5টা ভাগে ভাগ করেন। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তার কিছুদিন পরে আবার হুইটটেকারের পরে বিজ্ঞানী মার্গুলিস, উনি বলছে যে না ছোট্ট বন্ধু হুইটটেকার, তুমি যেটা বলছো এটা তো ঠিক না, তুমি যা বলছো এটা হচ্ছে ভুল, তুমি যা বলছো ওইটা হচ্ছে ভুল। আচ্ছা সো ভুল হওয়াতে উনি বলছে না, জীব জগৎকে আমরা দুই ভাগে ভাগ করব। জীব জগৎকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সুপার কিংডম 1, একটা হচ্ছে সুপার কিংডম 2। এটাকে আমরা বলবো আদিকোষী, এটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃতকোষী। হ্যাঁ, এরপরে আমরা আবার আদিকোষী প্রকৃতকোষীকে হচ্ছে 5 ভাগে ভাগ করবো। আদিকোষীর একটা ভাগ মনেরা, প্রকৃতকোষীর 4টা ভাগ, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। হিসাব বুঝতে পারছো? আচ্ছা সো আদিকোষী প্রকৃতকোষী। আচ্ছা এবার কোশ্চেন আসে যে ভাইয়া মার্গুলিস আদিকোষী প্রকৃতকোষী মানে কি? হোয়াট ইজ দিস বিহেভিয়ার? সো আদিকোষী প্রকৃতকোষী পড়ার আগে আমাদের একটা জিনিস পড়া লাগবে। এইবার থেকে হচ্ছে আমরা ইয়ে করা শুরু করব, নোট করা শুরু করব। আমরা কি কোষ চিনি? কোষ কাকে বলে বলো? এইবার থেকে আমরা নোট করা শুরু করব, বলো কোষ কি? কোষ চিনি আমরা? কোষ, কোষ চিনি? কোষ কি? জীবের গঠনগত এবং কার্যিক একক, অর্থাৎ আমাদের দেহ গঠিত হয় যেটা দিয়ে ওইটাকে বলে কোষ, ঠিক আছে?
সো মোটা দাগে কোষের হচ্ছে তিনটা অংশ। মোটা দাগে কোষের হচ্ছে কয়টা অংশ? তিনটা অংশ। একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। মোটা দাগে কোষের কয়টা অংশ? তিনটা অংশ। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। লেখা লাগবে না, নেক্সট চ্যাপ্টার আমরা এগুলো পড়বো। আজকে আমরা যেটা নিয়ে এক্সট্রা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়াস। সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস। আচ্ছা, আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি? কোষের নিউক্লিয়াস। এগুলা সব নোট করি আমরা, হ্যাঁ। সো নিউক্লিয়াস। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে ভাইয়া আপনি নিউক্লিয়াসের কথা কেন বলতেছেন? এত কিছু বাদ দিয়ে ভাই আপনি নিউক্লিয়াসের কথা বলতেছেন? কারণ কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস। কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। আমাদের দেহের সবকিছু যেমন নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক, কোষের তেমনি সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে কোষের নিউক্লিয়াস। ঠিক আছে? সো এই কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। এই কারণে নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে কোষের মস্তিষ্ক। এইবার আসো, কোষের সবকিছুকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। এইবার নিউক্লিয়াসটা দেখতে কেমন? আসো, এই হচ্ছে একটা নিউক্লিয়াস। এটাকে যদি আমরা বড় করে দেখি, এইবার নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসটা বেশি ওই পাশে এঁকে ফেলছি, একটু এইদিকে নিয়ে আসি। নিউক্লিয়াস, আচ্ছা। এইবার এই যে নিউক্লিয়াসের বাহিরে যে আবরণ, এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার আবরণ। যেহেতু এটা নিউক্লিয়াসের আবরণ, তাই এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় ঝিল্লি, যা ইচ্ছা বলো। এইবার নিউক্লিয়াসের ভিতরে একটা গোল অংশ থাকে, যেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাস। যেটাকে কি বলে? নিউক্লিওলাস। এরপরে নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো কিছু অংশ থাকে। ঠিক আছে? জেলির মতো বা পানির মতো অর্ধতরল কিছু অংশ থাকে, যেগুলাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এইবার ফাইনালি নিউক্লিয়াসের যে প্রধান অংশ থাকে, নিউক্লিয়াসের মেইন যেটা থাকে, সেটা হচ্ছে এরকম পেঁচানো সুতার মতো একটা অংশ। ঠিক আছে? পেঁচানো সুতার মতো অংশ, এইটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু, বা আমরা এটাকে ক্রোমোজোমও বলতে পারি। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, তোমাদের এই যে তোমরা যে এত মানুষ এখানে আসো, তোমাদের কি অনেক বৈশিষ্ট্য আছে না, যেটা তোমাদের বাবার মতো, বাবার সাথে মিলে? সাপোজ তুমি মেয়ে, তো তোমার দেখবা রাগ আসছে তোমার বাবার মতো, তুমি তোমার বাবার মতো রাগী। কিন্তু আবার দেখবা তুমি খুব ভালো রান্না করতে পারো, কার মতো? তোমার মায়ের মতো। তো দেখো, তোমার অনেক বৈশিষ্ট্য আছে তোমার বাবার মতো, তোমার অনেক বৈশিষ্ট্য আছে তোমার কার মতো? মায়ের মতো। তো দেখো, তোমার মধ্যে কি তোমার বাবার বৈশিষ্ট্য আছে, তোমার মায়ের বৈশিষ্ট্য আছে, সত্য না? তোমার মধ্যে তোমার বাবার বৈশিষ্ট্য আছে, তোমার মায়ের বৈশিষ্ট্য আছে, কি কথা কি সত্য না? এখন তোমার মধ্যে তোমার বাবা আর মা থেকে বৈশিষ্ট্য আসছে কিভাবে? তোমার মধ্যে তোমার বাবা আর মা থেকে বৈশিষ্ট্য আসছে কিভাবে? এই যে এইটার মাধ্যমে। তোমার মধ্যে তোমার বাবা আর মা থেকে বৈশিষ্ট্য আসছে হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রোমোজোমের মাধ্যমে। হ্যাঁ, তোমরা ডিএনএ বলতেছো, জিন বলতেছো, ওইগুলাতে আমরা যাবো না এখন। আমরা জাস্ট ক্রোমোজোমটা জানবো, যে তোমার মধ্যে তোমার বাবা মা থেকে বৈশিষ্ট্য আসতেছে কিসের মধ্যে, কিভাবে? ক্রোমোজোমের মাধ্যমে। দেখো,
তোমার অনেক বৈশিষ্ট্য তোমার বাবা মার সাথে মিলে, দেখবা তোমার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা তোমার বাবার নাই কিন্তু তোমার চাচাদের আছে, সো তোমার মধ্যে ওই বৈশিষ্ট্য আছে। তোমার দেখবে এমন বৈশিষ্ট্য আছে তোমার যেটা তোমার মায়ের নাই, তোমার বাবারও নাই, কিন্তু তোমার নানার আছে। সো ওইখান থেকে বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসছে। এগুলা কিভাবে আসে? ক্রোমোজোমের মাধ্যমে। এগুলা কিভাবে আসে? ক্রোমোজোমের মাধ্যমে। ঠিক আছে, ক্রোমোজোম কি এটা নিয়ে আমরা আরো অনেক কিছু পড়বো, বাট আজকে আমরা জাস্ট এইটুকুই জানি। তাইলে তোমরা বলো তো, এই যে নিউক্লিয়াসের যে 4টা অংশ, এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা বলো? নিউক্লিয়াস এই চ্যাপ্টারে নাই, নিউক্লিয়াস পরের চ্যাপ্টারে। ঠিক আছে, আমরা আজকে জাস্ট একটু নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া নিয়ে নিচ্ছি। বলো তো ভাইয়ারা, এই 4টা অংশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ কোনটা? ভেরি গুড, তাহলে বুঝতেছো যে এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ক্রোমোজোম। কি? ক্রোমোজোম। এখন হয় কি, কিছু কিছু জীব আছে, কিছু কিছু কি আছে, জীব আছে যারা নিম্ন শ্রেণীর, যারা কোন শ্রেণীর? একেবারে নিম্ন শ্রেণীর। সো ওদের মধ্যে আসলে নিউক্লিয়াস বলে কিছু থাকে না। ওদের মধ্যে আসলে কি বলে কিছু থাকে না? নিউক্লিয়াস বলে কিছু থাকে না। যেমন ব্যাকটেরিয়া, ওরা হচ্ছে কি একেবারে নিম্ন শ্রেণীর। সো ওদের মধ্যে নিউক্লিয়াস বলে কিছু থাকে না। তাহলে ওদের মধ্যে কি থাকে? ওদের মধ্যে নিউক্লিয়াস বলে কিছু থাকে না, কিন্তু ওদের বৈশিষ্ট্য এক বংশধর থেকে আরেক বংশধরে যাওয়ার জন্য ওদের মধ্যে হচ্ছে ক্রোমোজোম থাকে। ওদের মধ্যে হচ্ছে কি থাকে? ক্রোমোজোম থাকে। দেখো, তোমার মধ্যে নিউক্লিয়াস থাকুক বা না থাকুক, তোমার মধ্যে কি ক্রোমোজোম থাকতেই হবে। কারণ কি, ক্রোমোজোমের মাধ্যমেই বৈশিষ্ট্য এক বংশধর থেকে আরেক বংশধরে যায়। ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্য এক বংশধর থেকে আরেক বংশধরে যায়। ঠিক আছে, ক্রোমোজোমের মাধ্যমে বৈশিষ্ট্য কি হচ্ছে? এক বংশধর থেকে আরেক বংশধরে যাচ্ছে। ঠিক আছে, সো যেসব জীবে, যেসব জীবে নিউক্লিয়াস হিসেবে শুধুমাত্র ক্রোমোজোম থাকে, যেসব জীবে নিউক্লিয়াস হিসেবে শুধুমাত্র কি থাকতেছে? ক্রোমোজোম থাকতেছে, তাদেরকে বলা হয় হচ্ছে আদিকোষী। অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয়। ঠিক আছে, তাহলে যেসব জীবে নিউক্লিয়াস হিসেবে শুধুমাত্র কি থাকতেছে? ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু থাকতেছে, তাদেরকে বলতেছে হচ্ছে আদিকোষী। অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। ঠিক আছে, ওদের নিউক্লিয়াস কি নয়? সুগঠিত নয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার বুঝতে পারতেছ, যাদের এরকম সুন্দর চকচকে ঝকঝকে একটা নিউক্লিয়াস থাকে, তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে প্রকৃত কোষী। তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে প্রকৃত কোষী। ঠিক আছে, সো যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলে হচ্ছে আদিকোষী, আর যাদের নিউক্লিয়াস কি সুগঠিত তাদেরকে বলে হচ্ছে প্রকৃত কোষী। তাদেরকে বলে হচ্ছে প্রকৃত কোষী। এই আদিকোষীদের কি বলে হচ্ছে সুপার কিংডম 1। সুপার কিংডম 1। আর এদেরকে বলে হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 2। ভাই আমরা এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, এটাই লিখবা, পরীক্ষার হলে যদি আসে এইটাই লিখবা, তাইলে হবে। ছোট বন্ধুরা, আমরা এতটুকু বুঝতে পারছি? বলো। হ্যাঁ, ক্রোমোজোমের ভিতরেই ডিএনএ থাকে। ক্রোমোজোম গঠিত হয় ডিএনএ নিয়ে, এটা আমরা পরে পড়বো, সমস্যা নেই।
ভাই আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড, বুঝতে পারছো সবাই। আচ্ছা, এইবার দেখো তো, তাইলে আমরা বুঝতেছি যে আদিকোষী আর প্রকৃত কোষীর মধ্যে কি পার্থক্য। আদিকোষী হচ্ছে মনেরা, অর্থাৎ এদের নিউক্লিয়াস কি সুগঠিত না, নিউক্লিয়াসে শুধুমাত্র কোন অংশটা থাকে, ক্রোমাটিন তন্তু থাকে বা ক্রোমোজোম থাকে। আর প্রকৃত কোষীতে কি নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াসের সবগুলো অংশ, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম সবই থাকতেছে। হিসাব বুঝতে পারছি? তাহলে যেসব জীবে শুধুমাত্র নিউক্লিয়াসের কোন অংশটা থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, আর কিছু থাকে না, তাদেরকে বলে আদিকোষী। আর যাদের সবগুলাই থাকে তাদেরকে বলে হচ্ছে প্রকৃত কোষী। যাদের সবগুলাই থাকে, নিউক্লিয়াসের এই 4টা অংশই থাকে, তাদেরকে বলে হচ্ছে প্রকৃত কোষী। বুঝতে পারছি? আচ্ছা, সো এই যে দেখো, আদিকোষীদেরকে ইংলিশে বলা হচ্ছে প্রোক্যারিওটা, আর প্রকৃত কোষীদেরকে ইংলিশে বলা হচ্ছে ইউক্যারিওটা। আচ্ছা, সো এদের বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো এর আদিকোষী, নিউক্লিয়াস সুগঠিত নয়, আমি বলছি আনুবীক্ষণিক। আর এদের হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, এরা হচ্ছে, বাকিগুলা মাত্র পড়বো আমরা। আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তাই বলছে ভাই আরেকবার বুঝালে ভালো হয়। হ্যাঁ, আরেকবার বুঝালে ভালো হয়, আমিও বুঝতেছি, কিন্তু আসলে আরেকবার বুঝতে গেলে না ভাইয়া শেষ করতে পারবো না, বুঝছো? সো ক্লাস শেষ হলে রেকর্ডেড ক্লাসটা তোমরা একটু রিক্যাপ করে এই অংশটুকু আবার দেখে নিও, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবা। হ্যাঁ, এটা তো রেকর্ডেড ক্লাস, তো তুমি বারবার বারবার দেখতে পারবা। ঠিক আছে, এগুলা নোট করবা, ইয়েস এগুলা নোট করবা, লিখবা। এখন যদি লিখে চেষ্টা করতে পারো সমস্যা নাই, অ্যানোটেটেড পিডিএফ দিয়ে দেওয়া হবে না, ওই অ্যানোটেটেড পিডিএফ করে দিও। হ্যাঁ, অ্যানোটেটেড পিডিএফ দিয়ে দেওয়া হবে না, ওই অ্যানোটেটেড পিডিএফ থেকে দেখে নিও। ঠিক আছে স্যার, পরিবার মানে কি গোত্র? ইয়েস, পরিবার মানে গোত্র। আচ্ছা, সাউন্ড কি সমস্যা করতেছে? আমাদের এন্ড থেকে সমস্যা নেই না? আচ্ছা ভাইয়া, আমাদের এন্ড থেকে সমস্যা নেই সাউন্ডে, তোমাদের হয়তো বা সমস্যা। হ্যাঁ, দেখ সমস্যা হচ্ছে, সাউন্ডে কি সমস্যা হচ্ছে বলো তো? না, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সো এইবার আসো, আমরা এই যে যে 5টা পর্বের নাম দেওয়া আছে, আমরা প্রত্যেকটা পর্ব নিয়ে পড়বো। সো তোমরা মাথায় রাখবা, এই পর্বগুলা হচ্ছে সিকিউ, অর্থাৎ সৃজনশীলের জন্য 7 স্টার। পর্বগুলা হচ্ছে সৃজনশীলের জন্য 7 স্টার। ঠিক আছে, পর্বগুলো হচ্ছে সৃজনশীলের জন্য 7 স্টার। সো আসো আমরা শুরু করি। মনেরা, সো মনেরা পর্বের বৈশিষ্ট্য নিয়ে আমরা শুরু করি। সো মনেরার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, নষ্টক। নষ্টককে ইংলিশে বলে, বাংলায় বলে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। সো এদের নাম হচ্ছে শৈবাল, কিন্তু এরা আসলে হচ্ছে মনেরা, অর্থাৎ ব্যাকটেরিয়ার পাশাপাশি আসে। ঠিক আছে, এদের নাম হচ্ছে শৈবাল, কিন্তু এরা হচ্ছে ব্যাকটেরিয়ার পাশাপাশি আসে। ঠিক আছে, আচ্ছা 7 স্টার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আসো আমরা দেখি মনেরার কি কি বৈশিষ্ট্য আছে। সো মনেরারা হচ্ছে এক কোষী। মনেরারা হচ্ছে কয় কোষী? এক কোষী। ঠিক আছে, আচ্ছা, সো এক কোষী মানে এদের একটা সিঙ্গেল কোষী থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এরা হচ্ছে ফিলামেন্টাস। ভাই ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্টাস মানে হচ্ছে এরা একটা আরেকটার উপরে হচ্ছে এই যে এইভাবে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। ধরো এটা হচ্ছে এনাম ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ইমন ব্যাকটেরিয়া। ধরো এটা হচ্ছে সাইব ব্যাকটেরিয়া, এটা হচ্ছে জিমি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই 4টা ব্যাকটেরিয়া করলো কি, একে অপরের উপরে যখন এইভাবে দাঁড়ায় থাকলো, এরা যখন একে অপরের উপরে এইভাবে দাঁড়ায় থাকলো, এই ধরনের গঠনকে বলে হচ্ছে ফিলামেন্টাস গঠন। এই ধরনের গঠনকে কি বলে? ফিলামেন্টাস গঠন। ঠিক আছে, সো যখন, যেহেতু ব্যাকটেরিয়াটা এক কোষী,
সো বা মনেরা পর্বে প্রাণীরা এককোষী, সো এরা যখন হচ্ছে একজন আরেকজনের উপরে এভাবে দাঁড়ায় হচ্ছে একটা অংশের সৃষ্টি করে, এইটা কি বলে হচ্ছে আমার ফিলামেন্টাস গঠন। ঠিক আছে, এটা কি বলে কি, আচ্ছা ইকো আসতেছে বলছে, অনেকেই বলতেছে এই কথা। ঠিক আছে, মনে হয় দরজা খোলা দেখি ইকো আসছে, এরকম কোনো সমস্যা বুঝতেছি না তো। ওরা কয়েকজন বারবার লিখতেছে যে ভাইয়া সমস্যা, বুঝছেন? আচ্ছা, সো ফিলামেন্টাস গঠন বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ এগুলা ব্যাকটেরিয়ার নাম। সাকিবুল তোরে পিড়াবো ধরে একেবারে ফাজিল একটা, দেখছে আঙ্কেল সাউন্ড প্রবলেম, তোর উপর একেবারে এনাম ভাইরে ধরে এমনি ফালাই দিই। আচ্ছা হ্যাঁ, পরিফেরা নিডারিয়া পড়ছিল, ওগুলা সব প্রাণীর মধ্যে পড়ে। আজকে আমরা ওদের বাবাদেরকে পড়তেছি। ঠিক আছে, পরিফেরারা হচ্ছে প্রাণী, এরা হচ্ছে বিভাগ, ওরা হচ্ছে পর্ব, এটা হচ্ছে বিভাগ। হ্যাঁ, আচ্ছা, সো ফিলামেন্টাস বুঝছি। আচ্ছা এবার আসো কলোনিয়াল। কলোনিয়াল মানে হচ্ছে, দেখো তোমাদের এখানে অনেকের বাবারা সরকারি চাকরি করে না, সো সরকারি চাকরিতে দেখবা হচ্ছে কলোনি বা কোয়ার্টারে একই অফিসে যারা চাকরি করে ওরা সবাই একসাথে থাকে। যেমন আমি কলোনিতে থাকি, মানে আমি কোয়ার্টারে থাকি। হ্যাঁ, সো ওইখানে হচ্ছে আমার আব্বু সরকারি চাকরি করে, আব্বু যে অফিসে চাকরি করে, আব্বুদের অফিসে সবাই হচ্ছে ওইখানে সরকার বাসা করে দিছে, আমাদেরকে বাসা দিছে, আমরা ওই বাসার মধ্যে থাকি। ঠিক আছে, সো কলোনিয়াল হচ্ছে যখন একসাথে অনেকগুলা একই এতে বাস করে। ঠিক আছে, যখন একসাথে অনেকগুলা হচ্ছে একই এতে বাস করে তখন তাকে বলতেছে হচ্ছে কলোনিয়াল। ঠিক আছে, আচ্ছা ফাজিল গুলা এক একজন এখন এক এক নাম লেখা শুরু করছে, কেমনটা লাগে। ওই যে মেহেদি ভাই, ওদের সাউন্ডের সমস্যা হচ্ছে, ভালোই সমস্যা হচ্ছে, অনেকেই লিখতেছে সাউন্ডের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আসো। সো এরপরে দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এটা আমি একটু আগে তোমাদেরকে বুঝাইছি যে ওদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আর লাস্টে হচ্ছে এদের রাইবোজোম থাকে। এখন রাইবোজোমের কাজ কি, কেন শুধুমাত্র রাইবোজোমই থাকে, এটা আমরা এখানে পড়বো না, এটা আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, এটা আমরা এখানে, মাইক গসা খাচ্ছে না তো, তোমাদের সমস্যা হচ্ছে, তারপরে তারও আছে। আচ্ছা হ্যাঁ, সো রাইবোজোমের কি কাজ, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ, মানে নেক্সট অধ্যায়ে পড়বো, সো এটা এখন স্কিপ করে যাও। ঠিক আছে, আচ্ছা এইবার আসো, এরা খাদ্য গ্রহণ করে কিসের মাধ্যমে, এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে শোষণ পদ্ধতিতে। শোষণ পদ্ধতিতে মানে এরা হচ্ছে পরজীবী। এরা হচ্ছে কি, পরজীবী, অর্থাৎ অন্য জীবের দেহ থেকে হচ্ছে এরা খাদ্য গ্রহণ করে। এরা অন্য জীবের দেহ থেকে হচ্ছে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এরা কি করে, এরা অন্য জীবের দেহ থেকে হচ্ছে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, এরপরে কি, এরা অনেকে সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ মানে হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করে, নিজের খাবার নিজে তৈরি করে। আচ্ছা, এরপরে হচ্ছে এরা বংশবৃদ্ধি করে কোন পদ্ধতিতে, দ্বিবিভাজন পদ্ধতিতে। আচ্ছা স্যার, দ্বিবিভাজন পদ্ধতিটা কি, দ্বিবিভাজন পদ্ধতি হচ্ছে, ধরো এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াটা মনে করো একলা চিল করতেছে। হুম, সো চিল করতে করতে হচ্ছে 14ই ফেব্রুয়ারি চলে আসছে। 14ই ফেব্রুয়ারি কি বলো, 14ই ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস। ঠিক আছে, না ভালোবাসা দিবস, তাই তো। সো ওর মনে হইলো যে আমি একলা একটা ব্যাকটেরিয়া, আমি সারা জীবন একলা আছি, আমি কি সারা জীবন একলাই থাকবো, এটা কি কোনো কথা। সো তখন করবে কি, না ও একলা থাকবে না, ওর জন্য চলে আসবে ক্লোজ আপ কাছে আসার গল্প। সো করবে কি, এইভাবে, এই দেখো এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, ও করবে কি, এখান থেকে দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেল, লিটারেলি একটা ব্যাকটেরিয়া থেকে ভেঙে এভাবে দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেল। এইটাই দ্বিবিভাজন। এইটাই কি, এইটাই হচ্ছে দ্বিবিভাজন, ক্লোজ আপ কাছে আসার গল্প। এখানে একটা ক্লোজ আপ থাকলেও হয়ে যেত, এই যে দাঁত দেখা নাই, ক্লোজ আপ কাছে আসার গল্প। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন কি, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন হচ্ছে ব্যাকটেরিয়া ভেঙে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়াতে পরিণত হচ্ছে, একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়াতে পরিণত হচ্ছে, তাকেই বলতেছে হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস সেম না, অ্যামাইটোসিস এখান থেকে আরেকটু কমপ্লিকেটেড, দ্বিবিভাজন হচ্ছে টোটালি ডিফারেন্ট টপিক। ঠিক আছে,
আচ্ছা, কি সমস্যা ওদের সাউন্ডে? ঠিক আছে, আমাদের ঠিক আছে না? তাইলে ভাইয়া আমাদের সাউন্ড ঠিক আছে, ঠিক আছে? তোমাদের মনে হয় একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সো যাদের হচ্ছে গার্জিয়ান আশেপাশে বসে আছে, তোমরা হচ্ছে একটু তারপরেই ব্যাকটেরিয়া দ্বিবিভাজনটা বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু মনেরা রিক্যাপ করি যে মনেরারা কি। এরা হচ্ছে এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল, নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ এরা আদিকোষী। আর এরপরে হচ্ছে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, কিছু কিছু ফটোসিনথেসিস করে, খুবই কম নাম্বার। আর এরা বংশবৃদ্ধি করে হচ্ছে দ্বিবিভাজনের মাধ্যমে। এরা বংশবৃদ্ধি করে হচ্ছে দ্বিবিভাজনের মাধ্যমে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মনেরা। আমরা যদি এবার একটা কোশ্চেন দেখি। আচ্ছা, কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে, অর্থাৎ মনেরাতে উপস্থিত থাকে, বলো? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম। বলো, মাত্রই দেখলাম। আচ্ছা, সবাই পারছো, কিন্তু আমি যদি পোল দেই তাহলে তখন দেখা যায় যে হচ্ছে তোমরা পারো না, কেন আমি এটা বুঝি না, ঠিক আছে? আচ্ছা, সো হ্যাঁ ঠিক আছে, রাইবোজোম থাকে। আচ্ছা, এইবার আসো এর পরের রাজ্য, প্রোটিস্টা, ঠিক আছে? সো দেখি, প্রোটিস্টারা হচ্ছে মনেরা থেকে উন্নত। এদের উদাহরণ কি? অ্যামিবা, ডায়াটম, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এরা খালি পরীক্ষায় ছবি দেয়। সো অ্যামিবা, ডায়াটম, ঠিক আছে? বহুকোষী শৈবাল, বহুকোষী শৈবাল, এরা হচ্ছে সব প্রোটিস্টার অন্তর্গত। এরা হচ্ছে সব কিসের অন্তর্গত? প্রোটিস্টার অন্তর্গত। অ্যামাইটোসিস কি দ্বিবিভাজন? না, অ্যামাইটোসিস আর দ্বিবিভাজনের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আচ্ছা, সো এদের বৈশিষ্ট্য দেখি। এরা হচ্ছে এককোষী, এদের নিউক্লিয়াস সুগঠিত, এরা একক বা ফিলামেন্টাস, ওই যে আগের বারের মতো, বা কলোনি আকারে বাস করে। এদের সকল কোষীয় অঙ্গাণু থাকে। কোষীয় অঙ্গাণুকে আমরা নেক্সট ক্লাসে মানে নেক্সট চ্যাপ্টারে পড়বো। এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে শোষণের মাধ্যমে, আবার কেউ কেউ ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ করতে পারে। এইবার আসো হচ্ছে বংশবৃদ্ধি। এই যে এই টপিকটা নিয়ে আমাদের একটু জানা লাগবে, ঠিক আছে? সো আসো আমি একটু তোমাদেরকে জীবের বংশবৃদ্ধির পদ্ধতিগুলো একটু দেখাই। আসো, বংশবৃদ্ধি। আচ্ছা, সো জীব তিন পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে। জীব কয়টা পদ্ধতিতে বংশবৃদ্ধি করতে পারে? সব যদি নেক্সট অধ্যায়ে পড়ি তাহলে এখন এই যে বংশবৃদ্ধি পড়তেছ। আচ্ছা, জীব বংশবৃদ্ধি করে হচ্ছে কোন তিনটা পদ্ধতিতে, হ্যাঁ। একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। আচ্ছা, সো এই তিনটা কাকে বলে? আসো, সো ফার্স্টে হচ্ছে অঙ্গজ জনন। সো অঙ্গজ জননের ক্ষেত্রে কি হয়? তোমরা দেখছো, তোমরা হয়তো পাথরকুচি পাতা চিনো, মানে পাথরকুচি গাছ দেখছো। পাথরকুচি গাছে হচ্ছে তুমি যদি পাতা ছিঁড়ে অন্য কোথাও মানে মাটিতে পুঁতে রাখো, তাহলে ওই পাতা থেকেই হচ্ছে নতুন জীবের সৃষ্টি হয়। তাহলে কি হয়? পাতা থেকেই হচ্ছে নতুন জীবের সৃষ্টি হয়। এগুলাকে বলা হচ্ছে অঙ্গজ জনন, যে উদ্ভিদের অঙ্গের কোন অংশ থেকে, যে মূল, কাণ্ড, পাতা, কোন অংশ থেকে যদি আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, তাহলে তাকে বলা হচ্ছে অঙ্গজ জনন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একটু আমাদেরকে 1 মিনিট একটু সময় দাও।
আচ্ছা, সো এবার আসো অযৌন জনন। সো অযৌন জনন কি? আচ্ছা, আমি অঙ্গজ জননটা লিখে দেই যে জীবের দেহের যে কোনো অংশ থেকে নতুন জীবের সৃষ্টি। ঠিক আছে, তা কি বলে হচ্ছে অঙ্গজ জনন। আচ্ছা, এবার আসো অযৌন জনন কি? সো অযৌন জনন কি? অযৌন জনন হচ্ছে যে যখন নিম্ন শ্রেণীর জীবের দেখা যায় কি একটা সিঙ্গেল কোষ থেকে, কয়টা কোষ থেকে? একটা কোষ থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয়, নতুন একটা জীবের সৃষ্টি হয়। একটি কোষ থেকে যখন নতুন জীবের সৃষ্টি হয়, এই কোষগুলাকে কি বলে? স্পোর। যখন একটা সিঙ্গেল কোষ থেকে একটা নতুন জীবের সৃষ্টি হয় তখন তাকে বলে হচ্ছে অযৌন জনন। যখন একটা সিঙ্গেল কোষ থেকে, কয়টা কোষ থেকে? একটা কোষ থেকে, ধরো এই একটা কোষ, এই একটা কোষ, এই কোষ থেকে হচ্ছে নতুন দুইটা জীবের সৃষ্টি হলো, এই যে নতুন জীব। সো এইটাকে আমরা বলবো হচ্ছে অযৌন জনন। এটাকে আমরা কি বলবো? অযৌন জনন। ঠিক আছে, সো এই কোষটাকে আমরা নর্মালি কি বুঝাই? নর্মালি আমরা এই কোষটাকে কি বলি? স্পোর। নর্মালি আমরা এই কোষটাকে কি বলি? স্পোর। যেমন শৈবাল, এরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, ছত্রাক, এরাও স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসে হচ্ছে যৌন জনন। যৌন জনন হচ্ছে যে কোষ বিভাজন পদ্ধতিতে, মানে যখন দুইটি কোষ থেকে, দুইটি কোষ, ঠিক আছে, দুইটি কোষ থেকে নতুন জীবের সৃষ্টি হয়। একটা হচ্ছে পুংজনন কোষ, আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ। যখন দুইটা ডিফারেন্ট কোষ থেকে, পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ থেকে একটা নতুন জীবের সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে কি হয়? এই ধরো পুংজনন কোষ, এই হচ্ছে স্ত্রী জনন কোষ, এরা একত্রিত হয়, একত্রিত হয়ে হচ্ছে নতুন জীবের সৃষ্টি। ঠিক আছে স্যার, ব্যাকটেরিয়া কি অযৌন জননের উদাহরণ? না, ব্যাকটেরিয়া আসলে যেটা করে ওইটা কোনো জননের মধ্যেই পড়ে না। হ্যাঁ, তাহলে স্পোর কি জনন কোষ? হ্যাঁ, স্পোর এক ধরনের জনন কোষ। হ্যাঁ তামজিদ, বলো আর কিভাবে বুঝাইলে তুমি ভালো মতো বুঝবো? ও বারবার লিখতেছে স্যার একটু ভালো করে বুঝান। আর কি ভালো করে বুঝাবো? আচ্ছা, তো ওই হাসান লিখছে ওর বোন 80 পেয়ে মেডিকেলে চান্স পাইছে, কংগ্রেচুলেশন। তোমার আপুকে বলবা কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক। ঠিক আছে, ফর ফিউচার এন্ডেভার। আচ্ছা, এই ছোট্ট, হ্যাঁ অবশ্যই ছবি নিবা, আমার সাথে ছবি নাও একটা, দেখি সুন্দর লাগতেছে। দাঁড়াও একটু আর একটু সুন্দর করে দিই। হ্যাঁ, কিছু উদাহরণ দেন। যেমন অঙ্গজ জনন করে, ওই যে পাথরকুচির কথা বললাম, আলু, পেঁয়াজ, এগুলা সব অঙ্গজ জনন থেকে আসে। অযৌন জনন হচ্ছে স্পোর, যেমন শৈবাল, ছত্রাক, মস, এরা সব স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে।
যৌন জনন করে হচ্ছে উদ্ভিদ, প্রাণী, আমরা উদ্ভিদ, প্রাণী, আমরা হচ্ছে সবাই হচ্ছে যৌন জনন করি। মানে উন্নত সব জীব হচ্ছে যৌন জনন করে। উন্নত সব জীব কি করে? যৌন জনন করে। যৌন জননের দুইটা কোষ লাগে, একটা হচ্ছে পুংজনন কোষ, একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। এরা দুইজন মিলে হচ্ছে তোমার নতুন জীবের সৃষ্টি করে। স্পোর কি বললাম তো, স্পোর হচ্ছে যেই কোষ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে স্পোর বলে। প্রোটিস্টা তো এক কোষী, তো বহুকোষী শৈবাল না। প্রোটিস্টা এক কোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, ঠিক আছে? প্রোটিস্টা এক কোষীয় হতে পারে, ভালো বহুকোষীয় হতে পারে। বুয়েটে পড়তে হলে কি করা লাগবে? ফার্স্ট অফ অল এসএসসি তে প্লাস পাওয়া লাগবে, তারপরে ভালো কলেজে ভর্তি হইতে হবে, তারপরে ইন্টারে ভালো করে পড়াশোনা করতে হবে। শোষণ কি? শোষণ হচ্ছে যখন একটা জীব আরেকটা জীবের দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। অর্থাৎ মনে করো তোমার বডি থেকে আমি যদি, মশা কি করে? তোমার বডি থেকে রক্ত গ্রহণ করে, ওই রক্ত ওর শরীরে নিয়ে ও বেঁচে থাকে। মশা তোমাকে কি করতেছে? শোষণ করতেছে, ঠিক আছে? আচ্ছা আসো। সো এইবার দেখো, প্রোটিস্টারা বংশবৃদ্ধি করে মেনলি কোন পদ্ধতিতে? অযৌন জনন পদ্ধতিতে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওরা যৌন জনন করে হচ্ছে কনজুগেশনের মাধ্যমে। সো ভাইয়া কনজুগেশন কি? সো কনজুগেশন হচ্ছে, ধরো এই একটা অ্যামিবা, এই আরেকটা অ্যামিবা, ঠিক আছে? এখন এই দুইটা অ্যামিবার মধ্যে একটা এরকম নালী সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? এরকম একটা নালী সৃষ্টি হয়। এই নালীটা কি বলে? হচ্ছে কনজুগেশন নালী। কনজুগেশন নালী, ঠিক আছে? এই নালীটাকে কি বলে? কনজুগেশন নালী। হ্যাঁ, আচ্ছা। এই কনজুগেশন নালীর মধ্যে দিয়ে কি হয়? এই কনজুগেশন নালীর মধ্যে দিয়ে হচ্ছে ডিএনএ এর আদান প্রদান হয়। ডিএনএ আদান প্রদান, ঠিক আছে? সো এইটাকে বলতেছে হচ্ছে যৌন জনন। এটা তোমাদের পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে যৌন জনন কনজুগেশন নালীপথ কি বা কনজুগেশনের মাধ্যমে কি? সেটা হচ্ছে দুইটা প্রোটিস্টা যখন নিজেদের মধ্যে একটা নালী সৃষ্টি করে এবং নালী দুইটার মধ্যে হচ্ছে ডিএনএ এর আদান প্রদান হয়, ওই নালীটাকেই বলে হচ্ছে কনজুগেশন নালীপথ, ঠিক আছে? স্পোর কিভাবে সৃষ্টি হয়? স্পোর হচ্ছে মাতৃজনন কোষ থেকে সৃষ্টি হয়। এটা তোমরা 3 নাম্বার চ্যাপ্টার যখন পড়বা তখন ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি প্রোটিস্টা বুঝতে পারছি? সো ফার্স্ট অফ অল হচ্ছে প্রোটিস্টারা এক কোষী বা বহুকোষীয় হতে পারে। এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। এরা একক ফিলামেন্টাস বা কলোনি আকারে বাস করে। এদের সকল কোষীয় অঙ্গাণু থাকে। এরা শোষণ করে, খাদ্য শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, ফটোসিনথেসিস করতে পারে কেউ কেউ। বংশবৃদ্ধি করে হচ্ছে অযৌন জননের মাধ্যমে, বুঝাইলাম। আর যৌন জনন হচ্ছে কনজুগেশনের মাধ্যমে। আসলে এরা বংশবৃদ্ধি করে না, কিন্তু এদের হচ্ছে একটু চেঞ্জ হয়, ঠিক আছে? আচ্ছা আসো। আচ্ছা, এটা একটা আচ্ছা, এগুলা আসলে তোমরা তো পরে সব পাবাই, অ্যানোটেটেড পিডিএফ দিয়ে দিবে না? সো এখান থেকে বুঝে নিও, হ্যাঁ? আচ্ছা, এরপরে আসো। সো বলো, প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি কোনটা? কনজুগেশন, মাইটোসিস, মিওসিস। বলো, প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি কোনটা? রাজ্যগুলোর মধ্যে পার্থক্য কি এক ছকে পাওয়া যাবে? ইয়েস, পাওয়া যাবে, দিচ্ছি। বলো। আচ্ছা, সো ওরা যৌন জনন করে হচ্ছে মাইটোসিসের মাধ্যমে, আর যৌন জনন করে হচ্ছে কনজুগেশনের মাধ্যমে। মিওসিস ওদের মধ্যে হয় না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 2, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আসো 3 নাম্বার রাজ্যে চলে যাই, ফানজাই। উদাহরণ কি? পেনিসিলিয়াম, মাশরুম, ইস্ট,
ঠিক আছে, পেনিসিলিয়াম, মাশরুম, ইস্ট এগুলো হচ্ছে উদাহরণ। মেইনলি হচ্ছে ছত্রাক হচ্ছে ফানজাইয়ের উদাহরণ। সো ছত্রাক কি, এরা হচ্ছে অধিকাংশই স্থলজ অর্থাৎ স্থলে বাস করে, মৃতজীবী অর্থাৎ মৃত জীবের দেহ থেকে খাদ্য গ্রহণ করে। কি করে? মৃত জীবের দেহ থেকে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, এরা হচ্ছে এককোষী অথবা মাইসেলিয়াম থাকে। এখন কথা বলতে পারো যে ভাইয়া মাইসেলিয়াম কি? সো মাইসেলিয়াম হচ্ছে ছত্রাকের দেহের নিচের অংশে এরকম গোল গোল অনেকগুলো অংশ অর্থাৎ অনেকগুলা কোষ একত্রিত হয়ে একটা অংশের সৃষ্টি করে, যেটাকে বলে মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামের মাধ্যমে ওরা কি করে? মাইসেলিয়ামের মাধ্যমে হচ্ছে ওরা অন্য জীবের দেহ থেকে খাদ্য গ্রহণ করে। মাইসেলিয়ামের কাজ কি? মাইসেলিয়ামের মাধ্যমে এরা অন্য জীবের দেহ থেকে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। তাহলে মাইসেলিয়াম কি বুঝতে পারছি ভাইয়া? মাইসেলিয়াম কি বুঝতে পারছি? আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা তোমাদের 12 নাম্বার চ্যাপ্টারে আছে। সো তোমরা যখন 12 নাম্বার চ্যাপ্টার পড়বো তখন। আমি ম্যাজিস্ট্রেট হতে চাই, কি করণীয়? ফার্স্টে এসএসসি এইচএসসি শেষ করো, এরপরে ডিউতে ভর্তি হয়ে ঢাকা ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি থেকে পড়ালেখা করে এরপরে ম্যাজিস্ট্রেট হতে পারবা, বিসিএস দিতে হবে। হ্যাঁ, খাদ্য চুরি করে, বা খাদ্য চুরি তো আসলে করে না, ওরা খাদ্য নিয়ে হচ্ছে ওই কোষটারে মেরেই ফেলে। আচ্ছা, সো এরপরে হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। কাইটিন কি? কাইটিন হচ্ছে, তোমরা সবাই চিংড়ি মাছ অথবা কাঁকড়া দেখছো না? চিংড়ি মাছ বা কাঁকড়ার দেহের বাইরে যে শক্ত অংশটা থাকে না, ওইটাই হচ্ছে কাইটিন। কাঁকড়ার দেহের বাইরে যে শক্ত অংশটা থাকে ওইটাই হচ্ছে কাইটিন, ঠিক আছে। কাঁকড়ার দেহের বাইরে যে শক্ত অংশটা থাকে ওইটা কি বলে? হচ্ছে কাইটিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরা খাদ্য গ্রহণ করে হচ্ছে শোষণ প্রক্রিয়ায়। সব জায়গায় শোষণ লিখে রাখছে। আচ্ছা, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা খাদ্য তৈরি করে না। এরা বংশবৃদ্ধি করে কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। দেখছ? এই বলো, তাহলে এরা কোন ধরনের জনন করে? এরা যেহেতু স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে, তাহলে কি এরা যৌন জনন করে না অযৌন জনন করে? বলো। যেহেতু এরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করতেছে, তাহলে এরা কিসের মাধ্যমে বংশবৃদ্ধি এই যে করে? যৌন জনন না অযৌন জনন? বলো। শ্বসন না ভাইয়া, এটা শোষণ হবে। শ্বসন অন্য একটা জিনিস। বলো। ভেরি গুড। কিসের মাধ্যমে? অযৌন জনন পদ্ধতিতে। এখন হ্যাপ্লয়েড কি? আচ্ছা, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এটা আসলে একটা কমপ্লিকেটেড টপিক, বুঝছো? সো এখন আমি যদি তোমাদের বুঝাইতেও চাই, তোমরা আসলে বুঝবা না। তারপরে আমি একটু জাস্ট বলি। সো যেটা হয় সেটা হচ্ছে ওই যে আমাদের দেহে ফার্স্টে যে ক্রোমোজোমের কথা বলছি না, হ্যাঁ, সো আমাদের দেহে কোষ থাকে দুই ধরনের। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে দেহ কোষ, আরেকটাকে বলা হচ্ছে জনন কোষ, ঠিক আছে। আমাদের দেহে কোষ থাকে কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। সো দেহ কোষে সবসময় 46টা ক্রোমোজোম থাকে। কয়টা ক্রোমোজোম থাকে? 46টা। ওই যে আমরা যে ভাষায় নিউক্লিয়াস পড়ছি না, সো দেহ কোষে হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে। কয়টা ক্রোমোজোম থাকে? 46টা। আর জনন কোষে ক্রোমোজোম থাকে হচ্ছে 23টা। জনন কোষে ক্রোমোজোম থাকে কয়টা? 23টা। আচ্ছা, রনি ভাইয়া তোমাদেরকে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বুঝাইছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই জনন কোষের ক্রোমোজোম সংখ্যাকে আমি যদি n ধরি, আমি যদি ধরি 23টা সমান n, তাহলে 46টা সমান কি হবে বলতো? স্পোর বুঝি নাই। যখন একটা সিঙ্গেল জনন কোষ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে স্পোর বলে। একটা সিঙ্গেল কোষ থেকে যখন নতুন জীবের সৃষ্টি হয় তাকে হচ্ছে স্পোর বলে, ঠিক আছে। আচ্ছা, তাইলে 46টা, তাহলে এখানে কি হবে? 2n, ঠিক আছে। সো পৃথিবীর সকল জীবের ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে জনন কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে, জনন কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে, দেহ কোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, ঠিক আছে।
পৃথিবীর সকল জীবের ক্ষেত্রেই দেখা যায় যে জনন কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে, দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। সো কোন কোষে যখন n সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে তাকে বলে হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। আর যখন 2n সংখ্যক থাকে তখন তাকে বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ। ঠিক আছে, যখন n সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে তাকে বলে হ্যাপ্লয়েড কোষ, 2n থাকলে ডিপ্লয়েড কোষ। দেহকোষে কি মাইটোসিস হয়? ইয়েস, দেহকোষে মাইটোসিস হয়। আচ্ছা, সো এইখান থেকেই আসছে হচ্ছে এই যে হ্যাপ্লয়েড স্পোর। তাহলে বলো এই স্পোরটাতে কয়টা ক্রোমোজোম থাকে, n সংখ্যক না 2n সংখ্যক? না ভাইয়া, আমি ভুল বলতেছি না। কুকুরেরও দেহকোষে 2n, জনন কোষে n। আচ্ছা, সো যদি n সংখ্যক থাকে তাহলে তাকে বলে হচ্ছে হ্যাপ্লয়েড, আর যদি ডিপ্লয়েড থাকে তাহলে ওটাকে বলে হচ্ছে 2n। আচ্ছা, তাহলে বলো হ্যাপ্লয়েড মানে কি? এবার বুঝতে পারছি যে স্পোরে কি সংখ্যক ক্রোমোজোম থাকে? n সংখ্যক ক্রোমোজোম থাকে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা আবার আসো একটু ফানজাইটা রিক্যাপ করি। সো ফানজাই হচ্ছে এরা স্থলজ মৃতজীবী, অর্থাৎ মৃত জীব জন্তুর দেহ থেকে হচ্ছে এরা খাদ্য গ্রহণ করে, বা পরজীবী বা জীবিত অর্থাৎ অন্য জীবের দেহ থেকে এরা খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এরা এক কোষী মাইসেলিয়াম, বলছি মাইসেলিয়াম, যেটার মাধ্যমে ওরা অন্য জায়গা থেকে খাদ্য গ্রহণ করে। জনন কোষ নাই এমন জীব আছে, আছে যেমন ব্যাকটেরিয়া, মনেরা পর্বের, ওদের জনন কোষ থাকে না। নিউক্লিয়াস সুগঠিত, কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তোমরা সবাই চিনো ফানজাই, মাশরুম চিনো না? মাশরুম খাও না? আমার মাশরুম খুবই ফেভারিট, তোমরা হয়তো বা মাশরুম খাও। এরা কি প্যারাসাইট? না, এরা প্যারাসাইট না। প্যারাসাইট হিসেবে তুমি যেটা বলতেছো ওরা হচ্ছে ওই যে মনেরা। ঠিক আছে, আচ্ছা সে এবার দেখি আমি একটা কোশ্চেন দেখি, আসো। ফানজাই সম্পর্কে সঠিক তথ্য কোনটা? এরা খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটায়, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি করে। বলো কোনটা সঠিক, বলো। ছোট্ট বন্ধুরা বলে ফেলো, মাত্রই তো বললাম, তারপরে যদি ভুল করা হবে। এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা তো ঠিক আছে, এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা ঠিক আছে। এখানে অ্যান্সার তিনটাই। শোষণ পদ্ধতিতে ঘটে জানো, ক্লোরোপ্লাস্ট থাকে না, ইয়েস, কারণ ওরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আচ্ছা, এটা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বো তখন আরো ইজিলি পারবা। এবার আসো, এইবার আসো হচ্ছে প্লান্টি বা উদ্ভিদ। উদ্ভিদকে তুমি খুব ভালো মতোই চিনো। পৃথিবীতে আমরা গাছ বলতে যা চিনি সবই হচ্ছে উদ্ভিদ। গাছ বলতে যা চিনি সবই হচ্ছে কি? উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা। সো উদ্ভিদ হচ্ছে ফার্স্টে, উদ্ভিদ হচ্ছে বহুকোষী, এদের অনেকগুলা কোষ থাকে, এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। সো উদ্ভিদের দুই ধরনের টিস্যু থাকে, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বো। একটা হচ্ছে সরল টিস্যু, আর একটা হচ্ছে জটিল টিস্যু, আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারে। সো আমি এখন আর ভিতরে যাচ্ছি না, হ্যাঁ। এরা হচ্ছে অধিকাংশ স্থলজ, কিছু আবার জলেও বাস করে। এরা খাদ্য তৈরি করে কিসে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এদের যৌন জনন ঘটে, যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। আচ্ছা, এইবার কোশ্চেন আসে যে ভাইয়া যৌন জনন অ্যানাইসোগ্যামাস মানে কি, তাই না? যৌন জনন অ্যানাইসোগ্যামাস মানে কি? এবার আমি যদি ওই যে ফার্স্টে এই যে যে যৌন জনন ছিল না, যৌন জননে কয়টা কোষ লাগে বলতো? দুইটা কোষ, মনে আছে? যৌন জননে কয়টা কোষ লাগে? দুইটা কোষ, মনে আছে না? একটা হচ্ছে পুংজনন কোষ আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। সো অ্যানাইসোগ্যামাস মানে কি? অ্যানাইসোগ্যামাস মানে কি? আচ্ছা, সো যৌন জনন হচ্ছে দুই ধরনের। যৌন জনন দুই ধরনের, একটা হচ্ছে আইসোগ্যামাস, আরেকটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস।
ঠিক আছে? এখন ভাইয়া আইসোগ্যামাস কি আর অ্যানাইসোগ্যামাস কি? আইসোগ্যামাস হচ্ছে যদি দুইটা জনন কোষের আকৃতি একই হয়, জনন কোষের আকৃতি একই, যদি দুইটি জনন কোষের আকৃতি একই হয়, অর্থাৎ সাপোজ একটা জনন কোষ এই সাইজের, পুংজনন কোষ এই সাইজের, স্ত্রী জনন কোষ এই সাইজের, যদি দুইটা জনন কোষের আকৃতি একই হয় তাহলে তাকে বলা হচ্ছে আইসোগ্যামাস। আর অ্যানাইসোগ্যামাস হচ্ছে যদি আকৃতি ভিন্ন হয়। ভাই আকৃতি ভিন্ন মানে কি? আকৃতি ভিন্ন মানে মনে করো তোমার পুংজনন কোষ ছোট, স্ত্রী জনন কোষ বড়, সেইটাকে এই ধরনের ইয়েকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। মানুষের কোন পদ্ধতিতে হয়? অ্যানাইসোগ্যামাস। উন্নত সকল জীবী অ্যানাইসোগ্যামাস। আইসোগ্যামাস হয় নিম্ন শ্রেণীর জীবে, উন্নত সকল জীবেই হয় হচ্ছে অ্যানাইসোগ্যামাস। উন্নত সকল জীবেই কোনটা হয়? অ্যানাইসোগ্যামাস। ঠিক আছে? আচ্ছা, এই লেখাগুলা কি ক্লাস নোটে পাবো? অবশ্যই পাবা। কি পাবো না মানে কি? উন্নত বলতে এই যে উদ্ভিদ প্রাণী আমরা যা দেখি সবই উন্নত। এই তাহলে আমরা অ্যানাইসোগ্যামাস বুঝতে পারছি যে যৌন জনন অ্যানাইসোগ্যামাস মানে কি? আচ্ছা, এরপরে আসো, ভ্রূণ সৃষ্টি হয়। স্যার ভ্রূণ কি? সো ভ্রূণ হচ্ছে দুইটা জনন কোষ, দাঁড়াও, এই যে এখানে দেখো আমি দেখাইছিলাম না দুইটা জনন কোষ, এই যে দুইটা জনন কোষ একত্রিত হয়েছে। সো দুইটা জনন কোষ একত্রিত হয়ে যে নতুন কোষের সৃষ্টি করে, দুইটা জনন কোষ একত্রিত হয়ে যে কোষের সৃষ্টি করে তাকে বলা হয় হচ্ছে জাইগোট। আবার বলি, ওই যে বলছিলাম না যৌন জননে কয়টা জনন কোষ একত্রিত হয়? দুইটা। যৌন জননে কয়টা জনন কোষ একত্রিত হয়? দুইটা। দুইটা কোষ যখন একত্রিত হয় তখন তাকে বলা হয় হচ্ছে জাইগোট। তখন তাকে কি বলে? জাইগোট। যৌন জননে দুইটা জনন কোষ একত্রিত হলে তাকে বলা হয় হচ্ছে জাইগোট। তাকে কি বলে? জাইগোট। ঠিক আছে? সো এই যে যে জাইগোট একত্রিত হয় যৌন জননে। আচ্ছা আনিশা তুমি বলো, তোমার উত্তর দিচ্ছি বাপু, তোমার মাঝখানে তো। আচ্ছা, এই জাইগোট বারবার বারবার মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়, বিভাজিত হয়ে গঠন করে হচ্ছে ভ্রূণ। জাইগোট বারবার বারবার বিভাজিত হয়ে কিসে পরিণত হয়? ভ্রূণ। আমরা সবাই মায়ের পেটে ভ্রূণ ছিলাম, আমরা সবাই মায়ের পেটে কি ছিলাম? ভ্রূণ ছিলাম। ঠিক আছে? আইসোগ্যামাস কি মাইটোসিস হয়? না, মাইটোসিস মিওসিস এখানে ওই টপিক আসতেছে না আপু। জনন কোষে কোন বিভাজন হয়? মিওসিস হয়। ভাইয়া এই টপিক গুলা বইয়ে আছে, এইগুলা লেখা আছে কিন্তু এগুলার অর্থ কি ওইটা লেখা নাই। সো এই জাইগোট বারবার বিভাজিত হয়ে কিসের গঠন করে? ভ্রূণের গঠন করে। ঠিক আছে? জাইগোট বারবার বিভাজিত হয়ে কিসের গঠন করে? ভ্রূণের গঠন করে। কে জানি জিজ্ঞেস করছো স্যার রাইজয়েড কি? তুমি রাইজয়েড কোথায় পেয়েছো আমি জানি না, বাট রাইজয়েড মানে হচ্ছে ওই যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মূলকে রাইজয়েড বলে, বিশেষত মসের মূলকে রাইজয়েড বলে। আচ্ছা, সো এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। ওই যে বলছিলাম না ডিপ্লয়েড মানে 2n পর্যায়ে শুরু হয়। আচ্ছা, বইয়ে দেখবা আরেকটা কথা লেখা আছে যে এরা হচ্ছে আর্কিগোনিয়েট। উদ্ভিদ হচ্ছে আর্কিগোনিয়েট। উদ্ভিদ আর্কিগোনিয়েট মানে কি? উদ্ভিদ আর্কিগোনিয়েট মানে হচ্ছে এই সকল উদ্ভিদের হচ্ছে স্ত্রী জননাঙ্গ থাকে। সকল শোনো, উদ্ভিদ উভলিঙ্গ হইতে পারে একলিঙ্গ হইতে পারে, কিন্তু সকল উদ্ভিদেরই হচ্ছে কি থাকবে? স্ত্রী জননাঙ্গ থাকবে। এখন কারো পুং জননাঙ্গ থাকতে পারে, কারো পুং জননাঙ্গ থাকে না। ঠিক আছে? তো সকল উদ্ভিদেরই কি থাকে? হচ্ছে তোমার স্ত্রী জননাঙ্গ থাকে। এটা কি বলা হচ্ছে? আর্কিগোনিয়েট। তাহলে আমরা যদি একটা কোশ্চেন দেখি, আচ্ছা প্লান্টটি আবার দুই ধরনের, ব্রায়োফাইটা, ট্রাকিওফাইটা। ট্রাকিওফাইটার মধ্যে তিনটা আছে, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। এটা আমরা পরে কখনো পড়বো নি। আচ্ছা, এবার আসে লাস্ট, অ্যানিমেলিয়া। আচ্ছা কুবো সিবো মানে কি? এগুলার মানে হচ্ছে বোর্ড। বোর্ড কুমিল্লা বোর্ডে আসছে 2022 সালে, সিলেট বোর্ডে আসছে 2020 সালে। আচ্ছা আসো,
সো এইবার আসো হচ্ছে লাস্ট, অ্যানিমেলিয়া, প্রাণী। তোমরা জানো প্রাণী সম্পর্কে তোমরা সবচেয়ে ভালো জানো। আপনি যে বলেছিলেন ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে যায়, হ্যাঁ শুক্রাণু আর ডিম্বাণু এরাও তো জনন কোষ ভাইয়া, তানবীর এইরাও জনন কোষ, বুঝতে পারছো? এই ক্লাসের পিডিএফ কোথায় পাবা? ক্লাস শেষ হলে তুমি ওয়েবসাইট বা অ্যাপ যেখানে ইউজ করো ওইটার ভিতরে পাবা। আচ্ছা, সো এবার আসো অ্যানিমেলিয়া, প্রাণী। সো এরা হচ্ছে বহুকোষী, এদের কোষে জড়কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর থাকে না। প্রাণী কোষে জানো আমাদের দেহে কোনো প্লাস্টিড থাকে না, আমরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারি না। এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো যে এদের 4 ধরনের টিস্যুতন্ত্র থাকে: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। ঠিক আছে? আচ্ছা, এদের কোনো প্লাস্টিড থাকে না, তাই এরা হেটারোট্রপিক। হেটারোট্রপিক মানে হচ্ছে পরভোজী, মানে অন্য জীবকে খেয়ে জীবন ধারণ করে, এরা হচ্ছে পরভোজী। হ্যাঁ, এরা খাদ্য গলাধকরণ করে জানো। এদের যৌন জনন ঘটে, হ্যাপ্লয়েড গ্যামিটের মিলনের ফলে ভ্রূণ সৃষ্টি হয়, এদের ভ্রূণ সৃষ্টি হয়। গ্যামিট মানে হচ্ছে জনন কোষ। আমি বলছি জনন কোষ সবসময় কি হবে? হ্যাপ্লয়েড হবে, তাই না? এটাই বলছে যে হ্যাপ্লয়েড গ্যামিট, হ্যাপ্লয়েড গ্যামিটের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে। ভ্রূণের স্তরের সৃষ্টি হয়। এই যে যে ভ্রূণ, ওদের আমাদের ভ্রূণগুলা দেখতে এরকম, বুঝছো? 3টা স্তর। একেবারে ভেতরেরটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম, মাঝখানেরটাকে বলা হচ্ছে মেসোডার্ম, আর একেবারে ভেতরেরটাকে বলা হচ্ছে একটোডার্ম। ঠিক আছে? এই যে দেখো কত কিছু পড়াচ্ছি। যারা এই যে যারা ডাক্তার হইতে চাও, যারা হলিক্রস, যারা নটরডেম কলেজ, যারা রাজশাহী কলেজ, চিটাগাং কলেজে চান্স পাইতে চাও, এগুলা সব তোমাদের জানা লাগবে। আচ্ছা, আতিকুল হাসান ক্লাসের শেষে এসে এখন জিজ্ঞেস করতেছে, স্যার হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, ভ্রূণ কি, জাইগোট কি? মাশাআল্লাহ, তো এতক্ষণ ধরে আমি কি পড়াচ্ছি তোমাদেরকে? এতক্ষণ ধরে আমি তোমাদেরকে কি পড়াচ্ছি ভাইয়া? আর একজন তো পুরা ক্লাস 4 কি ভাইয়া, স্পোর্ট তো পড়াইলাম, অনেকবার পড়াইছি। তোমরা যদি না পাও ক্লাসের মাঝখানে এসে জয়েন করো, তোমরা ক্লাস শেষ হলেই ক্লাসটা একবার রিক্যাপ দেখো, সব বুঝতে পারবা, সব বলা হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আসো। সো এই হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য। সো এইবার দেখো, এই যে কে জানি বলতেছিল যে ভাইয়া একটা ছকের মধ্যে সব বৈশিষ্ট্য নিয়ে আসা যায়। হ্যাঁ, আসা যায়। এই যে একটা ছক, এর মধ্যে সব বৈশিষ্ট্য আছে, এটা একটা স্ক্রিনশট তোলো। এইটার একটা স্ক্রিনশট তোলো। এই ছকের মধ্যে হচ্ছে সব বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে? এই ছকের মধ্যে হচ্ছে সকল বৈশিষ্ট্য দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সো এইখান থেকে একটা সৃজনশীলের জিনিস সৃজনশীলে বারবার বারবার আসে, সেটা হচ্ছে কোনটা থেকে কোনটা উন্নত। তো তোমরা মনে রাখবা, মনেরা থেকে প্রোটিস্টা উন্নত, প্রোটিস্টা থেকে ফানজাই উন্নত, ফানজাই থেকে প্লান্টি উন্নত, প্লান্টি থেকে অ্যানিমেলে উন্নত। অর্থাৎ আমরা যত ডান থেকে বামে যাব তত উন্নত, যত ডান থেকে বামে যাব তত উন্নত। আচ্ছা, পরিষ্কার বোঝা না গেলেও সমস্যা নাই, অ্যানোটেটেড পিডিএফ পেয়ে যাবা না? অ্যানোটেটেড পিডিএফটা তো পেয়ে যাবা, অর্থাৎ এই যে ভাইয়ার এই পিডিএফটা তো তোমরা পেয়ে যাবা ক্লাস শেষে ক্লাস নোটে। ওই পিডিএফ থেকে দেখে নিও, ঠিক আছে? ওই পিডিএফ থেকে দেখে নিও। আচ্ছা, আব্দুল্লাহ আহমেদ বলছে আমার কমেন্ট নেন না কেন? এই যে তোমার কমেন্ট নিলাম। আচ্ছা, আসো। সো এইবার আসো, আমরা অল্প 4-5টা কোশ্চেন একটু, আচ্ছা এইগুলা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে, এই কোশ্চেন গুলো আমরা একটু স্ক্রিনশট তুলে নেই। হ্যাঁ, আজকে আমরা কিছুই পড়ি না, আমরা আজকে গল্প করছি পুরো ক্লাস, তাই না? আচ্ছা, সো আমরা এটা একটা স্ক্রিনশট তুলে নিই। আচ্ছা, এরপরে এইটার একটা স্ক্রিনশট তুলে নেই। দেখো, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড একই কোশ্চেন আসছে যে প্রোটিস্টার বৈশিষ্ট্য বর্ণনা করো, ঠিক আছে? হ্যাঁ, এইচডব্লিউ আছে, দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ক্লাস আমাদের শেষ প্রায়, এখনো 4-5টা কোশ্চেন আছে, একটু দেখো। জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? জানো, মনে আছে? মনে আছে? জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় হচ্ছে
এন্ডোকাইনোলজিতে। কোথায় আলোচনা করা হয়? এন্ডোকাইনোলজিতে, ঠিক আছে। আচ্ছা, প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোথায়? প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোথায় বলো? প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় হচ্ছে বিবর্তন বিদ্যায়। কোথায়? বিবর্তন বিদ্যায়, ঠিক আছে। ঔষধ শিল্প নিয়ে আলোচনা করা হয় কোথায়? ঔষধ শিল্প নিয়ে নাম দেখেই বুঝতেছ কোথায় আলোচনা করা হয়? ফার্মেসিতে আলোচনা করা হয়, তাই না? ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা? কোষবিদ্যা, বাস্তুবিদ্যা, শারীরবিদ্যা, অণুজীব বিজ্ঞান। জানি ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে অণুজীব বিজ্ঞান। আচ্ছা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো আজকের পড়াটা আবার বারবার রিক্যাপ করো, অ্যানোটেটেড পিডিএফটা ভালো মতো দেখো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার তোমরা খুব ইজিলি পেয়ে যাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।